দেখো, আজকে ওজোন স্তরের সৃষ্টি এবং ধ্বংস এই বিষয়ের উপর একটু তথ্য দিয়ে দেবো। তো পুরো ক্লাসটাই রেকর্ডিং থাকবে, কোনো সমস্যা নেই, পরেও দেখে নিতে পারবে তোমরা। আচ্ছা দেখো, ওজোন স্তর প্রথমে জানতে হবে। ওজোন 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 গ্যাস ওজোন গ্যাস যার রাসায়নিক সংকেত হচ্ছে O3, অর্থাৎ ওজোনের একটা অণু তিনটে অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। ঠিক আছে, তো এবার জানতে হবে ওজোন স্তরটা কোথায় থাকে, বায়ুমণ্ডলে কোন জায়গাতে ওজোন গ্যাসটা বেশি পরিমাণে থাকে। তো ওজোন গ্যাসটা বেশি পরিমাণে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। মোটামুটি 25 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 25 কিলোমিটার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের পরিমাণটা থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসটা বেশি পরিমাণে থাকে, মোটামুটি 25 কিলোমিটার উপরে। ঠিক আছে, তো এই অঞ্চলে ওজোন গ্যাসটা বেশি পরিমাণে থাকে, সেই জন্য এটাকে অনেক সময় ওজোন স্ফিয়ারও নাম দেওয়া হয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই থাকে ওজোন গ্যাসের পরিমাণটা সব থেকে বেশি, প্রায় 90%। এই প্রায় 90% এই ওজোন গ্যাস এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে। তো ওজোন গ্যাস এখানে থেকে কি করে? ওজোন গ্যাস এখানে থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্য থেকে যে বিভিন্ন ধরনের রশ্মিগুলো আসছে, যেটাতে আমরা দেখতে পাই ভূপৃষ্ঠে এসে, যেটা পরে আর কি, যেটাতে আমরা দেখি, সেটা হচ্ছে তোমার, সেটাকে বলে দৃশ্যমান আলোক রশ্মি। এটা ছাড়াও সূর্য থেকে এসে পৌঁছায় অতি বেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না, পৃথিবী পৃষ্ঠের দিকে ধাবিত হয়। অতি বেগুনি রশ্মি বা এরকম লেখা হয় আল্ট্রাভায়োলেট রে। ঠিক আছে, অতি বেগুনি রশ্মি সূর্য থেকে পৃথিবীর দিকে আসে। আসার পথে এখানে যে ওজোন গ্যাসের স্তর থাকে, ওজোন গ্যাসের স্তর এই অতি বেগুনি রশ্মিটাকে শোষণ করে নেয়। এখানে অতি বেগুনি রশ্মিটা শোষিত হয়ে যায়। ঠিক আছে, এর ফলে এখান থেকে যে আলোক রশ্মিটা আছে সেটা দৃশ্যমান আলোক রশ্মি, আমরা যেটা পৃথিবীতে দেখতে পাই। এই অতি বেগুনি রশ্মিটা আর এর মধ্য দিয়ে আসতে পারে না, এর মধ্য দিয়ে ইউভি রে আর প্রবেশ করতে পারে না। এই ওজোন গ্যাস অতিক্রম করে ইউভি রে বা অতিবেগুনি রশ্মি আর পৃথিবীতে আসতে পারে না। ঠিক আছে, তাহলে ওজোন গ্যাস কি করছে? ওজোন গ্যাস এই অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করছে। ঠিক আছে, অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নেয়। কে শোষণ করে নেয়? ওজোন গ্যাস। এবার কথা হচ্ছে ওজোন গ্যাস কিভাবে শোষণ করে সেটা আবার দেখা যাক। তাহলে একটা জিনিস আমরা যেটা জানতে পারলাম যে অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে না। বায়ুমণ্ডলের মধ্যে যে ওজোন গ্যাসের স্তর থাকে, সেই ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নেয়। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের মধ্যে কি হয় না, বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন গ্যাসের উপাদান থাকে, অক্সিজেন গ্যাস থাকে। সেই অক্সিজেন গ্যাস সূর্যের আলোর ইউভি রে, বা মানে অতিবেগুনি রশ্মি যেটা কম তরঙ্গ দৈর্ঘ্যের, সেই কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির দ্বারা এই অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন অণুগুলো ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। ঠিক আছে, অক্সিজেন পরমাণুতে পরিণত হয় প্রথমে। এটা হচ্ছে এই যে ইউভি রেটা হচ্ছে কম তরঙ্গ দৈর্ঘ্যের। এই ইউভি রেটা হচ্ছে
কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত। এখানে একটা জিনিস বলে রাখতে হবে, কম তরঙ্গ দৈর্ঘ্য জিনিস একটা পাবো আমরা, একটা বেশি তরঙ্গ দৈর্ঘ্য জিনিস পাবো। তো কম তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রে, আর একটা আমি বলবো একটু পরেই বলবো, বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা একটু জানতে হবে। তো কম তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রে অর্থাৎ তার শক্তিটা বেশি, ঠিক আছে। কম তরঙ্গ দৈর্ঘ্য যে আলোক রশ্মি, এগুলো তো আলোক রশ্মি, রশ্মি এক প্রকার রশ্মি, যে রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, যে রশ্মিগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তাদের শক্তিটা শক্তিটা বেশি, ঠিক আছে। তো আর বেশি তরঙ্গ দৈর্ঘ্য হলে শক্তিটা তাদের তুলনামূলকভাবে কম। তো এই কম তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রে অক্সিজেন পরমাণুকে প্রথমে ভেঙে দেয়, এই অক্সিজেন অণুকে প্রথমে ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত করে। এবার এই অক্সিজেন পরমাণুগুলো, এই অক্সিজেন পরমাণু অন্য একটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ওজোন গ্যাস, ঠিক আছে। এই অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অক্সিজেন পরমাণু অক্সিজেন গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ওজোন গ্যাস। এবার এই যে ওজোন গ্যাসটা তৈরি হয়েছে, এই ওজোন গ্যাসও আবার কিছু পরিমাণে সূর্যের আলোর ইউভি রের প্রভাবে এটাও আবার কিছুটা পরিমাণে ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে অক্সিজেন, আর হচ্ছে ওই অক্সিজেন গ্যাস তৈরি করে আর ওজোন তৈরি করে, ওই অক্সিজেন গ্যাস তৈরি করে আর হচ্ছে তোমার অক্সিজেন পরমাণু তৈরি করে কিছু পরিমাণে, ঠিক আছে। এটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যদি মানে ইউভি রে হয়ে থাকে, ইউভি রেটা যদি এটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের হয়ে থাকে, অর্থাৎ এর শক্তিটা কম, এই ইউভি রের শক্তিটা তুলনামূলকভাবে কম। তাহলে দেখো, মোটামুটি আমরা যে জিনিসটুকু বুঝতে পারলাম যে প্রথমে বাতাসে যে অক্সিজেন অণুগুলো আছে, সেই অক্সিজেন অণুগুলো কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি দ্বারা ভেঙে যায়, ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণু তৈরি করে। এই অক্সিজেন পরমাণুগুলো কি হয়, এই অক্সিজেন পরমাণুগুলো অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ওজোন গ্যাস, ঠিক আছে। এবার এই ওজোন গ্যাস তৈরি হলো, তার সঙ্গে কিছু পরিমাণে তাপ শক্তিও তৈরি হয়। তো যাই হোক, ওজোন গ্যাস তৈরি হলে এই ওজোন গ্যাসটা আবার ওই বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রে এর দ্বারা এই ওজোনটা আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করে আর অক্সিজেন পরমাণু তৈরি করে। এবার এই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেন পরমাণু সে আবার অক্সিজেন গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে ওজোন তৈরি করে। তাহলে একটা দেখো, একটা জিনিস এখানে মোটামুটি বুঝতে পারছো যে অক্সিজেন গ্যাস ভেঙে ওজোন তৈরি হচ্ছে, আবার ওজোন ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে। এই যে প্রক্রিয়া, এই একটা প্রক্রিয়া অনবরত কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে চলতে থাকে, ঠিক আছে। তো এই প্রক্রিয়াটা অনবরত চলতে থাকে, এই প্রক্রিয়াটা অনবরত চলে কার জন্য, এই যে ইউভি রে অতিবেগুনি রশ্মি, এই অতিবেগুনি রশ্মির প্রভাবে এই প্রক্রিয়াটা অনবরত এখানে চলতে থাকে, ঠিক আছে। অক্সিজেন ভেঙে ওজোন তৈরি হয়, আর ওজোন থেকে আবার অক্সিজেন তৈরি, এই প্রক্রিয়াটা বায়ুমণ্ডলের মধ্যে সবসময় চলতে থাকে, ঠিক আছে। এর ফলে একটা কি হয়, এখানে একটা স্থিরাবস্থা তৈরি হয়, যে অক্সিজেন যে পরিমাণ অক্সিজেন ভেঙে ওজোন তৈরি হলো, সেই ওজোন আবার অক্সিজেন তৈরি হলো, অক্সিজেন আবার ওজোন তৈরি হলো, এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া, ঠিক আছে। সূর্যের আলো আসছে, যে পরিমাণ আলো আসছে সেই যে আলো আসছে সেই আলোর ইউভি রেটাকে ব্যবহার করে দিয়ে অক্সিজেন থেকে ওজোন, ওজোন থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, এই একটা প্রক্রিয়া অনবরত সেখানে চলতে থাকে, ঠিক আছে। তো এই যে এই যে অবস্থা, এটা এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় একটা এর নাম দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে ওজোন শিল্ড, এই অবস্থাটাকে, ঠিক আছে। এই এই ওজোন শিল্ডের জন্য আমাদের ইউভি রেটা আর ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না। আর এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে এই যে ওজোন স্তর, যেটা এই ওজোন স্তরটার আরেকটা নাম আছে, একে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা বলে, অনেক সময় প্রাকৃতিক সৌরপর্দা বলে। তার কারণটা কি, এই ইউভি রেটা ওখানেই শোষিত হয়ে যায়, শোষিত হয়ে যায় কি কাজে, অক্সিজেন থেকে ওজোন তৈরি হয়, ওজোন থেকে অক্সিজেন তৈরি হয়, এই প্রক্রিয়াটা, এই কাজটা অনবরত চলে আর কি। এই কাজটা চালানোর জন্য ইউভি রেটা দরকার পড়ে, আর ইউভি রেটা ওখানে শোষিত হয়ে যায়, তার ফলে পৃথিবী পৃষ্ঠার এই ইউভি রে এসে পৌঁছাতে পারে না, ঠিক আছে। আচ্ছা, ইউভি রে যদি পৃথিবীতে এসে পৌঁছাতো তাহলে কি হতো, সেই জিনিসটা আমি আসছি পরে। তাহলে আমরা একটা জিনিস মোটামুটি বুঝতে পারলাম যে ইউভি রেটাকে এই ওজোন স্তর মোটামুটি শোষণ করে নেয়, ঠিক আছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এবার
এটা তো একটা প্রাকৃতিক স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে আমরা অনেক সময় ডিস্টার্ব করে দিই। কিভাবে ডিস্টার্ব করে দিই? এই যে স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যে পরিমাণ ওজোন ভাঙছে, ওজোন ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে, তো সেই পরিমাণটাকে যদি কোনো কারণে আমরা বাড়িয়ে ফেলি, ধরো যে হারে ওজোন ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেন থেকে আবার ওজোন তৈরি হচ্ছে, এই প্রক্রিয়ার মাঝখানে যদি কিছু আমরা অনুঘটক হিসাবে ব্যবহার করে ফেলি, যার ফলে ওজোন গ্যাসটা আবার বেশি পরিমাণে ভেঙে গেল, ওজোন গ্যাস বেশি পরিমাণে ভেঙে অক্সিজেন তৈরি হলো, এরকম একটা প্রক্রিয়া। যেমন এই প্রক্রিয়া যদি আমরা করে ফেলি, তাহলে সেটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া, মানে সেটা করাটা মানে বাঞ্ছনীয় নয়। কিন্তু মানব সমাজের যে অগ্রগতি বা উন্নয়ন, সেই উন্নয়নের প্রভাবে বা আমরা বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন করে ফেলি। কয়েকটা গ্যাস আছে যে গ্যাসগুলো ওজনের এই ভেঙে যাওয়ার প্রক্রিয়াটাকে আর প্রক্রিয়ার তীব্রতাটা আরো বাড়িয়ে দেয়। যেমন কয়েকটা গ্যাস হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, জলীয় বাষ্প। এই সমস্ত উপাদানগুলো যদি বাড়তে থাকলে ওজোন গ্যাসের ভাঙাটা তখন কি ঘটে? ত্বরান্বিত হয়ে যায়, ওজোনটা ভেঙে অক্সিজেন বেশি পরিমাণে তৈরি হতে থাকে। ঠিক আছে, ওজোন ভেঙে বেশি পরিমাণে অক্সিজেন তৈরি হতে থাকবে। তাহলে পৃথিবী পৃষ্ঠের উপরে যে ওজোন গ্যাসের যে আস্তরণ, সেই আস্তরণ, এটা যদি ওজোন গ্যাসের আস্তরণ হয়ে থাকে, সেই আস্তরণ তাহলে কি হবে? দ্রুত ক্ষয় হতে থাকবে। এই ওজোন গ্যাসের যে আস্তরণ, সেটা তাহলে দ্রুত ক্ষয় পেতে থাকবে। তাহলে এই সেই ক্ষয়টাকে আমরাই করে ফেলছি। আমরা মানে মানব সমাজের যে অগ্রগতি বা উন্নয়ন, তার প্রভাবে আমরা বেশ কিছু গ্যাসকে প্রকৃতিতে বেশি পরিমাণে নির্গত করে ফেলছি, যে গ্যাসগুলো এই ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে বেশি। সেই কয়েকটা গ্যাস হচ্ছে যেমন সিএফসি, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, জলীয় বাষ্প। জলীয় বাষ্প ঠিক আছে, জলীয় বাষ্পটা আপনি তৈরি হয়, কিন্তু এই গ্যাসগুলো সিএফসি, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো আমরা বেশি পরিমাণে নির্গত করে ফেলছি পরিবেশে, যার প্রভাবে অক্সিজেন, ঠিক আছে। তো এই গ্যাসগুলো কি করে, কিভাবে ক্ষতিগ্রস্ত করে, সেই জিনিসটা একটু দেখে নিই। যেমন সিএফসি, সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। আচ্ছা, এরকম প্রশ্ন হতে পারে যে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোন কোন গ্যাস? ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোন কোন গ্যাস? সেই ক্ষেত্রে তোমাদেরকে নামগুলো লিখতে হবে এগুলো, ঠিক আছে। সিএফসি, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, জলীয় বাষ্প। এই গ্যাসগুলো কি করে? এই গ্যাসগুলো ওজোন স্তরের ক্ষয়টাকে বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে সিএফসি গ্যাসটা কি করে? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। তো ক্লোরোফ্লুরোকার্বনটা আসলে হচ্ছে CF2, Cl2 বা CFCl3, এই দুটো গ্যাসকেই মূলত ক্লোরোফ্লুরোকার্বন বলা হয়, ঠিক আছে। তো এই ক্লোরোফ্লুরোকার্বনটা কি হয়? এই ক্লোরোফ্লুরোকার্বনটা যদি আমরা বেশি পরিমাণে নির্গত করি, এগুলো নির্গত হয় কোন জায়গা থেকে? ক্লোরোফ্লুরোকার্বনটা সাধারণত বিভিন্ন ধরনের হিমায়ক গ্রুপে যেগুলো ব্যবহার করে, যেমন রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশন মেশিন বা ফোম, এইসব জায়গাতে, এইসব জিনিসের মধ্যে সিএফসিটা থাকে বেশি পরিমাণে, ঠিক আছে। রেফ্রিজারেটরের মধ্যে ঠান্ডা করার ক্ষেত্রে এই সিএফসি গ্যাসটাকে ব্যবহার করা হয়। তো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন মেশিনে যে জায়গাগুলোতে এই ক্লোরোফ্লুরোকার্বনটা বেশি বেশি পরিমাণে ব্যবহার করা হয়। কি হয় না, ওই যে এয়ার কন্ডিশন বা ওই যে রেফ্রিজারেটর, ওই জিনিসগুলোকে, ওগুলো ফ্রিজের মধ্যে বা রেফ্রিজারেটরের মধ্যে যখন থাকে, সেটা একটা আবদ্ধ অবস্থায় আছে, ঠিক আছে। কিন্তু যখন সেটা খারাপ হয়, কোনো রেফ্রিজারেটর বা দোকানে গিয়ে তো আমরা সারাই করতে পাঠাই, সারাই করতে গেলে সেখানে ধরো ওই যে গ্যাসটা আবার লিক করে, সেই জায়গা থেকে মানে যে পাত্রের মধ্যে এটাকে আবদ্ধ করে রাখা হয়েছে, সেটা কোনো কারণে ওপেন হয়ে গেলে সেখান থেকে তো সেই গ্যাসটা নির্গত হবে, নির্গত হলে সেটা পরিবেশে মিশবে, পরিবেশের ট্রোপোস্ফিয়ার পার হয়ে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত উঠে চলে যাবে, ঠিক আছে। ট্রোপোস্ফিয়ার হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যাবে, স্ট্র্যাটোস্ফিয়ারে চলে গেলে কি আর স্ট্র্যাটোস্ফিয়ারে, সেখানে তো ওজোন গ্যাসটা আছে, সেই ওজোন গ্যাসের সঙ্গে তখন এই গ্যাসগুলো রাসায়নিক বিক্রিয়া করে এর যে ভাঙন, ওজোন গ্যাসের ভাঙন, সেটাকে
খুব বাড়িয়ে দেয়। ওজোন গ্যাসের একটা লেয়ার, এখানে একটা লেয়ার থাকে ওজোন গ্যাসের, সেই লেয়ারটা ক্রমশ ক্ষয় হতে থাকে। তো ওজোন গ্যাসের এই যে ওজোন গ্যাস কি পরিমাণ আছে বা ওজনের গাঢ়ত্ব পরিমাপ করার জন্য একটা একক ব্যবহার করা হয় যেটাকে বলে ডবসন। মনে রাখবে, ওজোন গ্যাসের গাঢ়ত্ব পরিমাপ করার জন্য একক, ওজোন গ্যাসের গাঢ়ত্ব পরিমাপের একক ডবসন, গাঢ়ত্ব পরিমাপের একক। ওজোন গ্যাসের গাঢ়ত্ব পরিমাপের একক হচ্ছে ডবসন। এই এককে ওজোন গ্যাসের গাঢ়ত্ব কোথায় কতটা আছে সেটা পরিমাপ করা হয়। তো একটা পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখা গেছে আর কি, সায়েন্টিস্টরা দেখেছেন যে আন্টার্কটিকা অঞ্চলে ঠিক আছে, আন্টার্কটিকা অঞ্চলে সেখানে ওজোন গ্যাসের গাঢ়ত্ব অনেকটাই কমে গেছে। তো এই ওজোন গ্যাসের গাঢ়ত্ব কমে যাওয়া, পাতলা হয়ে যাওয়া, এই ঘটনাটাকে বলা হয়, এর একটা নাম আছে, একে বলা হয় ওজোন ছিদ্র। যদি গাঢ়ত্ব কমে যায় কোনো জায়গাতে, যদি গাঢ়ত্ব কমে যায়, ঠিক আছে, ওজোন গ্যাসের যদি পাতলা হয়ে যায় কোনো জায়গায় বা সেই অঞ্চলে যদি গাঢ়ত্ব কমে যায়, তাহলে সেটাকে তখন বলা হয়, একে বলা হয় ওজোন ছিদ্র। ওজোন ছিদ্র সৃষ্টি হয়, ঠিক আছে, পাতলা হয়ে গেল, সেখানকার লেয়ারটা পাতলা হয়ে গেল। তার মানে কি, ওজোন গ্যাসের এখানে আলট্রাভায়োলেট রে এরকম বেশি পরিমাণে এদিকে প্রবেশ করতে পারবে পৃথিবীতে, ঠিক আছে। তো ওজোন ছিদ্র জিনিসটা কি? ওজোন ছিদ্র জিনিসটা হচ্ছে যদি কোনো অঞ্চলে ওজোন গ্যাসের গাঢ়ত্ব কমে যায়, তাহলে সেই জায়গাটাকে বলা হয় তখন ওজোন ছিদ্র। কিন্তু ওজোন গ্যাসের গাঢ়ত্ব পরিমাপ করার যে একক সেটা হচ্ছে ডবসন। তো বেশ, যাই হোক, তো ওজোন গ্যাসের এই ভাঙনটাকে ত্বরান্বিত করে আমরা একটা গ্যাস পেলাম, যেটা নাম বললাম ক্লোরোফ্লুরোকার্বন। সেটা এটা CF2Cl2 বা CFCl3, এটা এই দুটোর মধ্যে যে কোনো, এই দুটোকে মিলেই বলা হয়। তো এগুলো কি হয়, এগুলো সূর্যের যে বিকিরণ, সৌর যে বিকিরণ, তার প্রভাবে এই CF2Cl2, এই যে গ্যাসটা, এই গ্যাস থেকে ক্লোরিন মূলকটা পৃথক হয়ে যায়, সেপারেট হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে ক্লোরিন মূলকটা পৃথক হয়ে যায়। এবার এই ক্লোরিন মূলকটা গিয়ে ওই ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে। এই ক্লোরিন মূলকটা ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে, মানে এটাকে ওজোন গ্যাসটাকে ভেঙে দিয়ে একটা ClO পরমাণু আর একটা হচ্ছে অক্সিজেন পরমাণু, এই জিনিসটা তৈরি করে, ঠিক আছে। এই Cl মূলকটা গিয়ে ওজোন গ্যাসের সঙ্গে সরাসরি বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস তৈরি করে দেয়। একই রকম ভাবে এই যে আরেকটা যে গ্যাস CFCl3, সেটা ওই সূর্যের যে বিকিরণ, সৌর বিকিরণ, তার প্রভাবে এটাও এখান থেকে ক্লোরিন মুক্ত হয়ে যায়, CFCl2 হয়, আর একটা হচ্ছে এই যে Cl মূলকে পরিণত হয়। এই যে Cl মূলক, সেও গিয়ে আবার ওজোন গ্যাসের সঙ্গে ওই একই রকম ভাবে বিক্রিয়া করে ClO এটা তৈরি করে ওজোন গ্যাসকে ভেঙে দিয়ে অক্সিজেন তৈরি করে দেয়, ঠিক আছে। তো কার্বন কি করে, ওজোন গ্যাসকে ওজোন গ্যাসের ভাঙাটাকে ত্বরান্বিত করে দেয়, ঠিক আছে। খুবই মানে প্রচন্ড, এর যে ভেঙে যাওয়ার তীব্রতাটা খুব বেশি CFCর ক্ষেত্রে। আচ্ছা, ওজোন গ্যাস যেমন এই CFC যেমন ওজোন গ্যাসকে ভাঙে, একই রকম ভাবে নাইট্রোজেনের যে অক্সাইড, তারাও কিন্তু ওজোন গ্যাসকে ভাঙে। যে নাইট্রিক অক্সাইড যেটা আছে, সেটা ওজোন গ্যাসকে ভেঙে দেয়। এই নাইট্রিক অক্সাইড বলতে এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড ওজোন গ্যাসকে ভাঙে, নাইট্রোজেন অক্সাইড অক্সিজেন তৈরি করে। এটার নামটা জেনে রাখো, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর এটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড।
নাইট্রোজেন অনেকগুলো অক্সাইড আছে, ঠিক আছে। NO হচ্ছে নাইট্রিক অক্সাইড বলে, NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো যাই হোক, মানে এই সমস্ত নাইট্রিক অক্সাইড বা ক্লোরোফ্লোরোকার্বন এরা মূলত ওজোন গ্যাসকে ভাঙে, ওজোন গ্যাসকে ভাঙতে থাকে, ভাঙার তীব্রতাটা বাড়িয়ে দেয়। আর অনেকটা অনুঘটকের মধ্যে কাজ করে, অনুঘটক যেমন রাসায়নিক বিক্রিয়ার তীব্রতাকে বাড়িয়ে দেয়, ঠিক একই রকম ভাবে এটা সেরকম অনুঘটকের মতো কাজ করে এবং এর ওজোন গ্যাসের ভাঙনটাকে তীব্র করে। তো এই নাইট্রিক অক্সাইডটা কোথায় যায়? সুপারসনিক যে জেট বিমান বা নাইট্রোজেনের যে বিভিন্ন সার, মানে এগুলো থেকে এই নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো মানে সেখানে ওইগুলোর জন্য সুপারসনিক জেট বিমান থেকে যে গ্যাস নির্গত হয় সেই গ্যাসের মধ্যে নাইট্রিক অক্সাইড থাকে। তো এইসব বিভিন্ন কারণে ওজোন স্তরের যে মানে ওজোন স্তরের যে গাঢ়ত্ব সেটা কমে যায়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ওজোন স্তরের যদি গাঢ়ত্ব কমে যায় বা ওজোন গ্যাস যদি না থাকতো বা এই ওজোন ছিদ্র যদি সৃষ্টি হতে শুরু করে, ঠিক আছে, ওজোন ছিদ্র বা ওজোন হোল যদি সৃষ্টি হতে শুরু করে বা ওজোন গ্যাস যদি না থাকতো, তাহলে কি ঘটতো? এই ওজোন গ্যাস মূলত যেটা করছে সেটা দেখতে বলে যে ইউভি রেটাকে বা অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নেয়। তো তাহলে ওজোন গ্যাস না থাকলে এটা স্বাভাবিক যে ইউভি রে অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে প্রবেশ করতে শুরু করবে। তো পৃথিবীতে যদি ওজোন গ্যাস ইউভি রে যদি বেশি করে যদি প্রবেশ করতে শুরু করে, তাহলে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। যেমন মানুষের দেহে পড়লে তার ত্বকের ক্যান্সার, এই কয়েকটা জিনিস একটু নোট করে নেবে। ওজোন গ্যাস যদি না থাকতো বা ওজোন স্তরে যদি ধ্বংসের ফলে যেসব ক্ষতিকর প্রভাবগুলো পড়বে, যেমন মানুষের ক্ষেত্রে কি হবে? ত্বকের ক্যান্সার, ক্যান্সার, আল্ট্রাভায়োলেট রে ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে। উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে বৃদ্ধির হার কমে যাবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, উদ্ভিদের বৃদ্ধি কমে যাবে, উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পাবে, ঠিক আছে। আর সামুদ্রিক বিভিন্ন প্লাঙ্কটন জু প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন যেগুলো, তাদের সেগুলো ক্রমশ ধ্বংস হতে থাকবে। এর ফলে বাস্তুতন্ত্রের একটা পরিবর্তন ঘটবে। বাস্তুতন্ত্রের ক্ষতি হবে। আচ্ছা, এগুলো গেল উদ্ভিদের ক্ষেত্রে। আর প্রাণীদের উদ্ভিদ বা এগুলো গেল উদ্ভিদ প্রাণীদের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। আচ্ছা, আবার জলবায়ুর বিভিন্ন রকম পরিবর্তন হবে। জলবায়ুর এই ওজোন স্তরের জন্য পরিবেশের যে উষ্ণতা, সেই উষ্ণতা কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ পরিবেশের উষ্ণতা বাড়বে, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে? যে সুমেরু বা কুমেরু অঞ্চলে যে জলস্তর, সেই মানে বরফ জমে আছে, সেই বরফগুলো গলতে শুরু করবে। এরপরে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। পরিবেশের উষ্ণতা বাড়লে মেরু প্রদেশের বরফ গলতে শুরু করবে, ঠিক আছে। এই সমস্ত কয়েকটা কারণ তোমাদেরকে, মানে কয়েকটা ক্ষতিকর প্রভাব তোমাদেরকে উল্লেখ করতে হবে। এই প্রশ্নটা থাকে মাঝে মধ্যে, ওজোন স্তর ধ্বংসের কতগুলো ক্ষতিকর প্রভাব। বেশ, তাহলে দেখো মোটামুটি যেটুকু হলো আর কি, সেটা আমি আরেকবার ছোট করে দিই। যে প্রথমে যেটা পড়লে যে ওজোন স্তর কি করে, ওজোন স্তরে কি ঘটে। ওজোন স্তরে যেটা হয়, ওজোন গ্যাসটা ভেঙে অক্সিজেন পরমাণু পরিণত হয়, আবার অক্সিজেনটা আবার ওজোনে পরিণত হয়।
এই প্রক্রিয়াটা কে করে? এই প্রক্রিয়াটা পুরোটাই চালায় আর কি ইউভি রে বা অতিবেগুনি রশ্মি। সেই জন্য অতিবেগুনি রশ্মিটা সূর্য থেকে আসার পথে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় না, ওই ওজোন স্তরেই শোষিত হয়ে যায়। তার ফলে ইউভি রেটা পৃথিবীতে এসে পৌঁছায় না। যদি ইউভি রে পৃথিবীতে এসে পৌঁছাতো তাহলে এতগুলো ক্ষতি হতো, এই সমস্ত ক্ষতিগুলো হতো। এবার আমরা কি করছি? আমরা প্রতিনিয়ত আমাদের যে সামাজিক আমাদের যে আহ জীবনযাত্রা, সেই জীবনযাত্রার পরিবর্তন তো ঘটছে, উন্নয়নও হচ্ছে গোটা পৃথিবী জুড়ে। সেই তার প্রভাবে কি হচ্ছে? আমরা বেশ কিছু বিষাক্ত গ্যাস, যেগুলো আমরা এই পরিবেশকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। আমরা কতগুলো বিষাক্ত গ্যাস যেগুলো ওজোন স্তরকে ধ্বংস করে, সেই ধরনের গ্যাস আমরা উৎপাদন করছি, সেগুলো বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছি। তার ফলে বায়ুমণ্ডলে গিয়ে ওই ওই যে পদার্থগুলো, যেমন সিএফসি, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো কি করছে না, ওজোন স্তরে যে ওজোন গ্যাসের ভাঙন, সেই ভাঙনটাকে ত্বরান্বিত করে ফেলছে। এর ফলে ওজোন স্তরের যে আস্তরণ বা যে গাঢ়ত্ব, সেটা ক্রমশ কমে যাচ্ছে। এর ফলে কমে যাচ্ছে। তো এই ধরনের ক্ষতিগুলো আমরা করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি থাক। এরপর কতগুলো প্রশ্ন দিয়ে দেবো, উত্তরগুলো তোমরা করে পাঠাবে। ঠিক আছে, থাক।